যৌতুক দাবির মামলা শুধুমাত্র কি স্ত্রী স্বামীর বিরুদ্ধে করতে পারে, নাকি স্বামীও স্ত্রীর বিরুদ্ধে করতে পারে? তো এই নিয়ে আজকে আমাদের ভিডিও। চলুন দেখে নেওয়া যাক বিষয়গুলো কি। আমি মোহাম্মদ হিমেল হোসনাইন সোহাগ, অ্যাডভোকেট, জজ কোর্ট, রাজশাহী। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে। আপনাদের প্রয়োজনীয় আইন কানুনগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে আছি। চলুন আজকেও জেনে নেওয়া যাক এই প্রয়োজনীয় আইন। স্বামী স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করতে পারবে কি না, এই বিষয়টা জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যৌতুক বিষয়টা কি, কোন কোন বিষয়গুলো যৌতুকের আওতায় পড়বে। বিয়ের সময় যে উপহারগুলো দেওয়া হয় সেগুলো যৌতুকের আওতায় পড়বে কি না, এবং আরও যে মেয়ের যে দেনমোহরানা সেগুলো যৌতুকের আওতায় পড়বে কি না, সবগুলোই আমরা এই ভিডিওতে জেনে নেব। তো যৌতুক বলতে যেটা বোঝানো হয়েছে, যৌতুক নিরোধক আইন, বর্তমানে যে আইনটা বলবৎ আছে সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018। এই যৌতুক নিরোধ আইন 2018-এর ধারা 2-এর ক্ষয়ে কোন কোন বিষয়গুলো যৌতুক হবে সে বিষয়ে বলা হয়েছে। তো আমি ওই বিষয়গুলো পাঠ্য বই অনুসারে পড়ছি না বা মুখস্থ পড়ছি না, সাধারণভাবে আমরা যাতে বুঝতে পারি সেই হিসেবে বিষয়গুলো আমি বলছি। বিষয়গুলো এইরকম যে বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট, বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে, বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে বিয়ের সময় বা বিয়ের আগে বা বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকাকালীন সময়ে যদি এক পক্ষ অন্য পক্ষের নিকট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিয়েটা টিকিয়ে রাখার জন্য, এক কথায় বিয়ের সম্পর্কটা, বৈবাহিক সম্পর্কটা বলবৎ রাখার শর্ত হিসেবে যদি কোনো কিছু দাবি করে, কোনো টাকা পয়সা বা অন্য কোনো মূল্যবান সম্পদ, এই বিষয়গুলো দাবি করার শর্তটা কি হচ্ছে যে বৈবাহিক সম্পর্কটা অটুট রাখার, বৈবাহিক সম্পর্কটা বলবৎ রাখার একটা অংশ হিসেবে বা ওটার একটা শর্ত হিসেবে এই যৌতুকটা, এই দাবিটা করে থাকে। এটাই মূলত যৌতুক। ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম, যৌতুক বলতে ওই আমাদের ধর্মীয় বিধান অনুসারে, ইসলাম ধর্মের বিধান অনুসারে মেয়েকে যে মোহরানা দেওয়া হয়, যে দেনমোহর দেওয়া হয়, সেইটা কিন্তু যৌতুকের আওতায় পড়বে না। এবং আরও একটা বিষয় স্পষ্ট আমাদের ক্লিয়ার থাকা উচিত, স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে যে বিয়ের সময় ওই যে বর বা কনেকে যে অতিথিরা যে সমস্ত উপহারগুলো দেন, সেই উপহারগুলোও কিন্তু যৌতুকের আওতায় পড়বে না। তো যাই হোক, এই উপহারগুলো বাদ দিয়ে বা মেয়ের দেনমোহরানা, কনের দেনমোহরানা, এই বিষয়গুলো বাদ দিয়ে বিয়েটা বলবৎ থাকার শর্তে আমরা যেমনটা দেখলাম সংজ্ঞা অনুসারে যে ছেলে বা মেয়ে, অর্থাৎ ছেলে বা মেয়ে, সংজ্ঞাতে বলা হয়েছে এক পক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট। সেটা ছেলেও হতে পারে, ছেলেও মেয়ের কাছে যৌতুক চাইতে পারে, বা এমনও হতে পারে মেয়েও ছেলের কাছে যৌতুক চাইতে পারে। তো এই সংজ্ঞা থেকে আমরা যেটা ক্লিয়ার হচ্ছি সেটা হচ্ছে যে ছেলেও যদি যৌতুক চায় বা মেয়েও যদি যৌতুক চায়, তাহলে সেই ভুক্তভোগী যিনি যৌতুক চেয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এখন যেহেতু সংজ্ঞায় বলা হচ্ছে এক পক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট, এই পক্ষটা আবার কে? ধারা 2-এর কয়ে এই পক্ষ সম্পর্কে বলা হয়েছে। কয়ে বলা হচ্ছে যে পক্ষ হচ্ছে বর বা কনে, অথবা বর বা কনের পিতামাতা, অথবা বর বা কনের পিতামাতার অবর্তমানে, বর বা কনের পিতামাতার অবর্তমানে কোনো বৈধ অভিভাবক বা এই বিয়ের সাথে সরাসরি জড়িত কোনো ব্যক্তি। এই যে কোনো এই পক্ষের সংজ্ঞায় যারা পড়েছেন তারা যে কেউই এই বিয়েটা বলবৎ রাখার শর্তে যদি কোনো কিছু, কোনো মূল্যবান সম্পদ বা টাকা ইত্যাদি দাবি করেন, তাহলে তিনি এই ধারার অধীনে দোষী সাব্যস্ত হবেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। তো
তো আমরা সামারাইজ করলে যেটা হয় যে ছেলে বা মেয়ে অর্থাৎ স্ত্রী বা স্বামী যে কেউ একে অপরের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করতে পারবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের প্রয়োজন কিছুটা হলেও পূরণ করে, আপনাদের অনুসন্ধিৎসু মনের যে চাওয়া বা আকাঙ্ক্ষা সেটা যদি আমি কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।